শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা চাইলে আগে ভিডিওগুলো দেখে নিতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। কালো মেঘে ঢাকা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা। সন্ধ্যার আজান পড়বে। চারপাশে এক মায়াবী ঘন ছায়া, মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্তটা একটুও স্বস্তির ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে? তবে হেমলতার চোখ শুকনো ছিল। মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল? কে জানে। হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্যে। তিনি আবার বসে পড়েন, হেসে ফেলেন। পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি, এটা ভাবতে অবশ্য ভালো লাগে। হেমলতা আকাশের দিকে তাকান, চোখ দুটি জ্বলছে। জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সেই হাসি। মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি। এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন। উঠোনে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেট খোলা ছিল। পাতলা অন্ধকার ভেদ করে একটা নারীর অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে। হেমলতা নারী ছায়াটির স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। অনেক দেরি করলেন আসতে। বাসন্তী উঠানে পা রেখে বললেন, আপনি আমাকে চিনেন? হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতে হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন। মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন। আমি আর আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই। আপনি আমাকে চিনলেন কিভাবে? সে যেভাবেই চিনি, জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিন একা আসতে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছে, শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে? তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে। বাসন্তীর ধবধবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে। হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার। হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন, আপনি বিব্রত হবেন না, এটা আপনারও সংসার। আসুন। হেমলতা আগে আগে এগিয়ে যান। বারান্দা অবধি এসে পেছনে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন। হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন। তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো, তুমি এইখানে আইসো কেন? মোর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন। মোর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকেই মোর্শেদ এবং তার সম্পর্কে ফাটল ধরে। মোর্শেদ ত্যাগ করে তাকে। কিন্তু তিনি এক সময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক। সংসারের প্রতি টান অনুভব করেন, ফিরে আসতে চান। মোর্শেদ জায়গা দিলেন না। ততদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন। মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে, নিজের সন্তানদের কাছে। বাহির হইয়া যাও কইতেছি, বাহির হইয়া যাও আমার বাড়ি থেকে। মোর্শেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন। বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়ে নিজেকে সামলে নেন। চোখ গরম করে মোর্শেদের দিকে তাকান। বললেন, এটা আমারও সংসার, আমি যাব না। বাসন্তী, ভালাই ভালাই কইতাছি, যাও এন থেকে, নাইলে তোমার লাশ ফালাইয়া দেম আমি। বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়ে শোনালেন না। হেমলতা উঠানে নেমে আসেন। যখন বিয়ে করেছ তখন হুঁশ ছিল না, এখন সংসার দিতে আপত্তি? তুমি জানো না লতা, এই মহিলা কতটা খারাপ। এই মহিলা লোভী, লোভখুরের বাচ্চা, মাদারির বাচ্চা। কিসব বলছো? মুখ সামলাও। মোর্শেদের কপালে রক্ত দপদপ করছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। বাসন্তীকে পেটাতে হাত নিষ্পিস করছে। তবু হেমলতার কথায় তিনি থামেন, কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে। হেমলতা বললেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও। ওনার কথা মেনে নেবেন না। আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হইয়া যাইব। হেমলতা মোর্শেদের চোখের দিকে তাকান, ইশারায় কিছু একটা বলেন। এরপর বাসন্তীকে বললেন, আপনি যান, সদর ঘরের ভেতরের দরজার বাম দিকে যে ঘরটা সেখানেই যান। দেখিয়ে দিতে হবে? বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকেন। হাত পা কাঁপছে তার। হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে। সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন। গত কয়েকদিন জ্বরে এতই নিতিয়ে গিয়েছিলেন যে উঠবার শক্তি ছিল না। শরীরটা একটু চাঙ্গা হতেই আবার আসেন। এত সহজে সব পেয়ে যাবেন জানলে জ্বর নিয়ে চলে আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে। বললেন, কেন কামড়া করলা? আমি এর সাথে থাকতে পারবাম না। ঠান্ডা হও তুমি। তুমি কিছুই জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন, কয়েকজন লোক নিয়ে এসেছিলেন।
এরপরই আমার মেয়ের জীবনে অন্ধকার নেমে আসে। পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন। বিয়ের দিন বেয়াই সব বললেন। বেয়াইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন। বেয়াই কামরুল ভাইকে বললেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে, এতে ওনার সম্মান নষ্ট হবে। যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে, বউ আবার একজন পরনারীর মেয়ে, অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে, এসব সত্যি অসম্মানজনক। তিনি অনেক অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নেই। আর বাসন্তী আপার তো কোনো দোষ নেই। সবচেয়ে বড় কথা, আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার, খুব দরকার। হেমলতার শেষ কথাগুলো করুণ শোনালো। মোর্শেদ বিস্ময়ে তাকিয়ে আছেন। বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছেন না। মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তারে আমি মানতে পারতাছি না, বুঝাইয়া শুনাইয়া বাইর কইরা দাও। তুমি আমার কথাগুলো শোনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও। আমি জানি না সে কি করেছে, যাই করুক মাফ করে দাও। মোর্শেদের মাথায় খুন চেপেছে। তিনি কি করবেন কি বলবেন ভেবে পাচ্ছেন না। ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পেছনে চলে যান। নৌকা নিয়ে বের হবেন। রাতে বোধহয় ফিরবেন না আজ। আজান পড়েছে, বৃষ্টির বেগ বেড়েছে। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায়। গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়। সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল। কোনো নারী সতীন মানতে পারে না, বাধ্য হয়ে মানতে হচ্ছে। ভাগ্য বাধ্য করেছে, নয়তো তিনি এত উদার নন। কখনোই অন্যকে নিজের সংসারে ভাগ দিতেন না। সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন। কখনো মোর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন। যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন, যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, যার জন্য মোর্শেদের মার খেয়েছেন, তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না, কখনোই না। হেমলতার শরীরে কাটা ফুটছে। তিনি কোনো মতে কান্নাটাকে গিলতে চাইলেন। বাসন্তীর গলা কানে এলো, আপনি কাঁদছেন? হেমলতার চমকে তাকান। লজ্জায় চোখের জল মোছার সাহস পাননি। চোখের জল নিয়ে হাসলেন। বাসন্তী অবাক হলো। কি অসাধারণ নারী, কত অদ্ভুত সে। বাসন্তী প্রসঙ্গ পাল্টাতে জানতে চাইল, ছেলে মেয়েরা কই? বড় মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে আছে। আজই ফেরযাত্রা শেষ করে শ্বশুরবাড়িতে গেল। মেজ আর ছোটটা তাদের নানা বাড়ি গেছে। বড়টার জন্য কান্নাকাটি করছিল, তাই আম্মা নিয়ে গেছে। ঘরে একটা ছোট চেহারা ঘুমাইতেছে। কে সে? প্রান্ত, আমারই ছেলে। শুনছিলাম তোমার 3 মেয়ে শুধু। হেমলতা আর কথা বাড়ালেন না। রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, আপনি কলপারে যান, কাপড় পাল্টে নেন, আমি খাবার বাড়ছি।